সবাইকে শুভেচ্ছা জানিয়ে মাছরাঙা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি কাজী রওশনারা সাকি। দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ভারী বর্ষণে ডিএনডি বাঁধের ভেতরে পানিবন্দী প্রায় ২০ লাখ মানুষ। অনেক কারখানা বন্ধ। সিলেটে নদীর পানি কমলেও বিপদসীমার ওপরে। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ভেসে গেছে হাজার হাজার গবাদি পশু। ১২ জেলায় ক্ষতি প্রায় ৪৮ কোটি টাকা। প্রভাব পড়তে পারে পশুর বাজারে। এবারে বিস্তারিত সংবাদ। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা বৃষ্টিতে ডিএনডি বাঁধের ভেতরে পানিবন্দী হয়ে আছে প্রায় ২০ লাখ মানুষ। কয়েক ফুট পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট ও বাড়িঘর। পানি প্রবেশ করেছে মসজিদ, মন্দির সহ ধর্মীয় উপাসনালয়ে। বন্ধ হয়ে গেছে অনেক শিল্প কারখানা। নারায়ণগঞ্জ থেকে আনিসুর রহমান জুয়েলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পানিতে ডুবে আছে রাস্তাঘাট ও বাড়িঘর। পারাপার হতে প্রয়োজন পড়ছে নৌকার। কেউ আবার যাচ্ছেন রিকশায়। যাদের এই সুবিধা নেই তারা ভিজেই পার হচ্ছে কোমর পানি। কেউ মায়ের পিঠে চড়ে, কেউ বা বড় ভাইদের পিঠে চড়ে পানি পারাপার হচ্ছে। এমন দৃশ্য দেখা মিলবে ডিএনডি বাঁধের ভেতরে ঢাকা নারায়ণগঞ্জ ডেমরা এলাকায়। প্রতিটি বাসার নিচতলা পানিতে ডুবে আছে। নষ্ট হয়ে গেছে আসবাবপত্র। মসজিদ সহ ধর্মীয় উপাসনালয়ের ভেতরে পানি। টানা বৃষ্টি হলেই বসবাসের অনুপযোগী হয়ে পড়ে এই এলাকা। ঘূর্ণিঝড় রিমালের পর থেকে অবর্ণনীয় দুর্ভোগে দিন কাটছে ওই এলাকার বাসিন্দাদের। রান্না খাইতারি না, ঘরে ঘুমাইতারি না, ইসকে ইসকে সারা রাত্র বইয়া থাই ফিরাল আজকে। পানি খাবো আমার গন্ধ, খাইতে পারতেছি না। আমার ঘরে দেন খাট তো ডুবে রয়েছে, হাড়িপাতে ডুবে রয়েছে। কোথাও বের হতে পারি না পানির জন্য। আমাদের বাসায় পানি চলে মশামাছি হয়ে গেছে। মসজিদ ডুবে গেছে, মসজিদে নামাজ পড়তে পারি না। যদি কেউ ইনকেস মারা যায় তাকে মাটি দেওয়া সম্ভব হয়ে যাবে। জলাবদ্ধতায় উৎপাদন বন্ধ হয়ে গেছে বাঁধের ভেতরে ছোট বড় অনেক শিল্প কারখানার। নামতে আমাকে না আড়ু পানি, ওইদিকে যাইতে কমর পানি, বুক পানি, কি করবো? বাসার মধ্যে আড়ু পানি, না পারি কোনো কাজ কাম করতে, না পারি কোনো ব্যবসা বাণিজ্য করতে। মাল সাবান অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সবকিছু নষ্ট হয়ে গেছে। জলাবদ্ধতার জন্য ডিএনডি বাঁধের ভেতরে অপরিকল্পিত স্থাপনা নির্মাণ, খাল দখল, বর্জ্য জমে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়া এবং কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করছেন স্থানীয়রা। বিশাল নদীর ভিতরে পদ্মা ব্রিজ হইতে পারে, বঙ্গবন্ধু টানেল হইতে পারে, কর্ণফুলী নদীর তল দিয়া আমাদের এই লালপুরের এই অবস্থা। পাম্পের মাধ্যমে দ্রুত পানি নিষ্কাশনের আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান। আমি আশা করি এই ঘটনার পার্মানেন্ট সমাধান করতে এলজিডির হেল্প লাগবে। আর আপাতত যে অবস্থাটা আছে, আমরা একটা নতুন ট্রান্সফরমার কিনছি। আগামীকালের মধ্যে আমি কেনার জন্য টাকা দিয়ে দিয়েছি। এখানে যিনি বিদ্যুৎ বিভাগের লোক আছেন অক্লান্ত পরিশ্রম করছেন, আমাদের লোকরাও পরিশ্রম করছেন। সো আমি বিশ্বাস করি আগামী 2-3 দিনের মধ্যে এই পানি আমরা নামিয়ে ফেলতে পারব। কৃষিকাজের জন্য ১৯৬৪ সালে ঢাকা নারায়ণগঞ্জ ডেমরা বিশাল এলাকা নিয়ে ডিএনডি প্রকল্প করা হয়। প্রতি বছর বর্ষায় সে বাঁধ অভিশাপে পরিণত হয় ওই এলাকার বাসিন্দাদের জন্য। মাছরাঙা নিউজ ডেস্ক। সিলেটের বিভিন্ন নদ নদীর পানি কিছুটা কমলেও এখনও তা বইছে বিপদসীমার উপর দিয়ে। দুর্ভোগে পানিবন্দী ৬.৫ লাখ মানুষ। সিলেট থেকে স্টাফ রিপোর্টার শুভ্র দাসের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সকাল থেকে বৃষ্টি ও পাহাড়ি ঢল কমে আসায় পানি কিছুটা কমেছে সিলেটের সুরমা ও কুশিয়ারার, কিন্তু বইছে বিপদসীমার উপর দিয়ে। জেলার গোপালগঞ্জ, বিয়ানীবাজার ও নদী তীরের কিছু নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত হওয়ায় পানিবন্দী লোকের সংখ্যা প্রায় ৬.৫ লাখে দাঁড়িয়েছে। এখনও পানি সরেনি শহরের ১৩ রতন, তালতলা, কাজিরবাজার ও মেহেন্দিবাগ সহ বিভিন্ন এলাকা থেকে। ড্রেন উপচে নোংরা পানিতে সয়লাভ। দুর্বিষহ জীবন কাটাচ্ছেন সেখানকার মানুষ। ঘরের সবকিছু নষ্ট হয়েছে। আমরা 3 দিন ধরে পাকমাক করে খাইতে পারি না। আমরা তো অনেক কষ্ট, রান্না বাড়ার কষ্ট, যে গোসল খাওয়া দাওয়ার অনেক কষ্ট, পানির উপরে থাকতে হয়। কিচ্ছু নাই, মনে একটা জিনিস আপনি সাথে করে নিয়ে যাইবেন, কিচ্ছু না, জানটা সাথে করে নিয়ে আমরা এখানে আসছি। না খাওয়া কোনো মতে নুনে ভাতে পানি কোনো মতে খাচ্ছি। আমরা মনে করেন যে 10 টাকার সিরা আনলে জীবন নিয়ে অনেক কষ্ট করে খাওয়া হইতেছে। রাইতে ঘুমের মেয়ে যায় হচ্ছে, আমরা খেতে পারলে জিলাই না ফেলাই দিচ্ছি মাটির মাঝে, তাই আমরা সহি আছে। জেলায় শহর রক্ষা বাঁধ না থাকায় প্রতি বছর বন্যার কবলে পড়ছেন সিলেটবাসী, বলেন স্থানীয় সংসদ সদস্য। এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দুষলেন তিনি। দেরি হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতায়। সরকার টাকাও দিয়েছে,
অ্যাপ্রুভও করেছেন। আমার দুটো প্রজেক্ট এখানে, একটি হচ্ছে নদী খনন, কারণ এই বরাট হয়ে যাওয়ায় আমার পানি সহজে যায় না, আর দ্বিতীয়ত আমার শহর রক্ষাবাদ। আজকে আমি সকালে শহর রক্ষাবাদ তারা এখনও ওইটা প্রজেক্ট করেন নাই, তো আমি আজকেও তাগদা দিলাম যে আপনারা শহর রক্ষা প্রজেক্ট করেন না কেন, বড় বড় শহরে তো এগুলো হচ্ছে। আর আমার এখানে যখন সম্ভাবনা আছে আগে, তখন বন্যা টন্য হলে তখন হাহাকার, কিন্তু আগেভাগে এটা আটকান। তবে 2022 সালে জেলায় ভয়াবহ বন্যার পর চলতি বছর থেকে নদী খননের উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। মাছরাঙা নিউজ ডেস্ক। কিছুক্ষণ আগে সিলেট থেকে বন্যা পরিস্থিতির খবর জানিয়েছেন শুভ্র দাস রাজন। সিলেট জেলার প্রায় 60টি উপজেলার মতো প্লাবিত হয়। এখন পর্যন্ত উপজেলাগুলোতে কিছুটা পানি এখন কমতে শুরু করলেও জেলা শহরের সিলেট সিটি কর্পোরেশনের ভেতরে যে নিম্নাঞ্চলে যে পানি প্রবেশ করেছে সেসব এলাকার দুর্ভোগ কিন্তু চরমে। আমি এই মুহূর্তে আছি 13 রত্ন এলাকায়। আমার পেছনে প্রায় 70টির মতো পরিবার এখানে বসবাস করতেন। তারা কিন্তু এখন আসলে আশ্রয়কেন্দ্রে না যেয়ে তাদের নিজেদের মতো করে ছোট্ট একটি খুপড়ি করে তারা বসবাস করছেন। তাদের সাথে আলাপ করেছিলাম, তারা যেমনটি বলেছেন যে শহরের ভিতরে হওয়ার পরেও তারা কিন্তু আসলে সেভাবে ত্রাণ কার্যক্রম তারা ত্রাণ পাননি, তারা খেয়ে না খেয়ে দিন যাপন করছেন। এখানে বেশিরভাগই হচ্ছে শ্রমজীবী মানুষ। তারা বলছেন যে 3 দিন ধরে আসলে পানিবন্দী হওয়ার কারণে তারা কিন্তু ঘর থেকে বের হতে পারছেন না, তারা খেয়ে না খেয়ে বাচ্চাদের নিয়ে এখানে বসবাস করছেন। পাশাপাশি আমি যদি বলি জেলা প্রশাসক এবং সিটি কর্পোরেশন তাদের সাথে আলাপ করেছিলাম, তারা বলেছেন জেলা প্রশাসক কিন্তু উপজেলাগুলোতে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন, পাশাপাশি সিটি কর্পোরেশনও কিন্তু সিলেট জেলাতে সিটি কর্পোরেশন এলাকাতে কিন্তু ত্রাণ কার্যক্রম তারা অব্যাহত রেখেছে। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে উপকূলীয় এলাকায় প্রাণী সম্পদ খাতের ব্যাপক ক্ষতি হয়েছে। ভেসে গেছে হাজার হাজার গবাদি পশু। এর প্রভাব পড়তে পারে কোরবানির পশুর বাজারে। উপকূলীয় এলাকা থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। কোরবানির ঈদ সামনে রেখে পশু মোটাতাজা করছিলেন নোয়াখালীর কোম্পানিগঞ্জ, সুবর্ণচর ও হাতিয়া উপজেলার খামারিরা। আর কয়েকদিন পরেই হাটে বিক্রি হতো এসব পশু। এ সময় সব হারিয়ে দিশেহারা খামারিরা। আমার বাড়িতে পানি এসে এক বুক, সেজন্য না পানিতে আমার এই গরুগুলা হাঁস মরক এগুলো বাসি চলে গেছে। আজকা ফানি আই লারন ফিডার লগে 2টা গরু লয়ে গেছে। সাধারণ মানুষ অন্তত নিরাপদ জায়গায়, যেমন উঁচু রাস্তায়, তারপর উঁচু ঘর বাড়ি যেগুলো আছে এগুলোতে নিয়ে আশ্রয় নিচে হাঁস মুরগি, গরু ছাগল, মহিষ, ভেড়া এগুলা, কিন্তু এরপরও এটা থেকে রক্ষা পায় না, কারণ 8 থেকে 10 ফিট পানি হয়েছে। এই কারণে আপনার অনেকগুলো হাঁস মুরগি, গরু ছাগল, ভেড়া, মহিষ, গরু এগুলো বেশি চলে গেছে। 11টি ইউনিয়নের মধ্যে সব ইউনিয়নই ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে বেড়িবাঁধ না থাকার কারণে গাইশিয়ার চর, ঢালচর এবং বিশেষ করে নিঝুম দ্বীপ খুব বেশি ক্ষতি হয়েছে। উপকূলীয় এলাকায় গেল 26শে মে থেকে টানা 30 ঘন্টা তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় রিমাল। অতিরিক্ত জোয়ারের পানিতে কয়েক দফা প্লাবিত হয় উপকূল। এ সময় মৎস্য খাতের পাশাপাশি ব্যাপক ক্ষতি হয়েছে প্রাণী সম্পদ খাতেও। বঙ্গোপসাগর ও মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয় নোয়াখালীর কোম্পানিগঞ্জ, সুবর্ণচর ও হাতিয়া উপজেলা। এসব এলাকায় 8 থেকে 10 ফুট জোয়ারের পানিতে ভেসে গেছে গরু, মহিষ, ভেড়া, হাঁস ও মুরগি সহ প্রায় 10,000 গৃহপালিত পশু। ক্ষয়ক্ষতি কোটি কোটি টাকা। আমাদের নিঝুম দ্বীপে এই গরু মহিষ সাধারণত থাকে, জমিনে থাকে। এই এতগুলা যে এত পানি উঠবে এটা আমাদের ধারণা ছিল না। হারুন ব্যাপারী নামে এক লোক আছে, কৃষক, তার ভেড়া মানে 25টার মতো ভেড়া পাচ্ছে না, ছাগল পাইতেছে না। তারপর অনেক গৃহস্থের থেকে আমরা শুনছি ওখানে 10-12 ফুট পানি হওয়াতে অনেক মহিষ চলে গেছে। আজও ওই মহিষের কোনো ঠিকানা পাইনি। পটুয়াখালীতে কয়েকশো গরু, মহিষ, ছাগল এবং প্রায় 30,000 হাঁস ও মুরগি মারা গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 1,000 গবাদি পশু ও হাঁস মুরগির খামার, যার মূল্য প্রায় 4,06,00,000 টাকা। প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসেবে রিমালের প্রভাবে উপকূলীয় 12 জেলায় প্রাণী সম্পদ খাতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 48 কোটি টাকা। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। উপকূলীয় এলাকায় প্রাণী সম্পদ খাতে ক্ষয়ক্ষতি সম্পর্কে জানিয়েছেন ভোলা থেকে হাসিবুর রহমান হাসিব ও নোয়াখালী থেকে মিজানুর রহমান রিয়াদ।
যে হঠাৎ করে ঘূর্ণিঝড়ের কয়েক ফুট পানিতে এইসব চরাঞ্চল তলিয়ে যায়, এতে করে ভাসিয়ে নিয়ে যায় এই অঞ্চলের গবাদি পশুগুলো, বিশেষ করে গরু, মহিষ, ছাগল, ভেড়া। অনেকেই এখন সেগুলির সন্ধান পায়নি, অনেকেরই গবাদি পশু মারাও পড়তে গেছে। আমি কথা বলেছি কিছুক্ষণ আগে ভোলার ঢালচর ইউনিয়নের এবং কুকুমুখী ইউনিয়নের স্থানীয় লোকজনের সাথে এবং জনপ্রতিনিধিদের সাথে। তারা জানিয়েছেন তাদের ইউনিয়নে অসংখ্য গবাদি পশু ভাসিয়ে নিয়ে গেছে, এতে করে তাদের বহু টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এসব এলাকার যেসব কৃষকরা রয়েছেন তারা এখন চরম বিপাকে রয়েছে। তারা বলছে যে তারা এই গবাদি পশু লালন পালন করে তাদের জীবন জীবিকা চলে, তারা এখন এগুলি হারিয়ে তারা এখন চরম দুশ্চিন্তার মধ্যে তারা কাটাচ্ছে। তারা বলছে যে ভোলার যে চরাঞ্চলগুলিতে রয়েছে সেখানে পর্যাপ্ত পরিমাণ এখনও কিল্লা নেই। যদি পর্যাপ্ত পরিমাণ মজিব কিল্লা গড়ে তোলা হয় তাহলে যে প্রাকৃতিক যে দুর্যোগ জলোচ্ছ্বাস হয় তখন সেখানে এসব গবাদি পশু আশ্রয় নিয়ে দিতে পারলে তাদের এই বড় ধরনের ক্ষতির হাত থেকে তারা রক্ষা পেত। উপকূলীয় অঞ্চল, সেখানে আসলে মাছ এবং শাকসবজির পাশাপাশি কিন্তু যে গরু, মহিষ সহ গৃহপালিত পশু রয়েছে তারও ব্যাপক ক্ষতি হয়েছে। তো ঘূর্ণিঝড় পরবর্তী সময়টা জেলা প্রশাসনের পক্ষ থেকে যে মাঠ পর্যায়ে জরিপ করে আমাদেরকে যে তথ্য দিয়েছিল সেই তথ্য অনুযায়ী বিভিন্ন চরাঞ্চলে প্রায় 1000-এর বেশি গরু, মহিষ জোয়ারের পানিতে ভেসে গেছে, যেগুলোর সন্ধান কিন্তু এখনও এখানকার যে খামারি এবং বাতানরা তারা এখনও পায়নি। তো এখানকার খামারি এবং বাতানদের সাথে আমরা কথা বলেছিলাম যে আগামীতে যে কোরবানি ঈদ আসছে সামনে, সেটিকে সামনে রেখে আসলে তারা এই গরু, মহিষগুলো পালন করছিল। তো এগুলো আসলে অনেক দামে বিক্রি করবে এমনটা আশা তাদের ছিল, কিন্তু এই জোয়ারের পানিতে আসলে ভেসে যাওয়ায় তাদের সব আশা ধূলিসাৎ হয়ে যায়। মালয়েশিয়ায় কর্মী প্রেরণ করতে না পারার কারণ অনুসন্ধান করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। দুপুরে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা পরিদর্শন ও মতবিনিময় সভা শেষে প্রতিমন্ত্রী আরও জানান, মালয়েশিয়ায় প্রায় 5 লাখের ওপরে কর্মী পাঠাতে মালয়েশিয়া সরকার কোটা দিয়েছিল। সেই কোটা পূরণে কাজ করেছিল বাংলাদেশ। রিক্রুটিং এজেন্টদের সংগঠন কাদের ভিসা হয়নি সে তথ্য দিতে পারেনি, তাই ফ্লাইটেরও সমস্যা হয়েছে। পরবর্তীতে কর্মী পাঠানোর জন্য 22টি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়। মালয়েশিয়া সরকারকে সময় বাড়ানোর চিঠিও দেওয়া হয়েছে, তবে সেই চিঠির উত্তর আসেনি বলে জানান প্রতিমন্ত্রী। আমাদের মন্ত্রণালয় প্রায় 22টি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে দিয়েছে। এর পূর্বে আমরা মালয়েশিয়ান গভর্নমেন্টকে লিখেছি যে আমাদেরকে টাইম বাড়ানো দেওয়ার জন্য, টাইম বৃদ্ধি করার জন্য। এখনো সেটার উত্তর আসে নাই। তদন্ত কমিটি হবে, তদন্ত কমিটির মাধ্যমে যাদের বিরুদ্ধে এই সমস্ত জিনিস উঠে আসবে তাদের বিরুদ্ধেই আমরা ব্যবস্থা গ্রহণ করব, শাস্তিমূলক ব্যবস্থা করব। এবারে উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। মৌসুমের শুরুতেই তীব্র খরা ও অনাবৃষ্টিতে লিচুর রাজধানী খ্যাত পাবনার ঈশ্বরদীতে আগাম লিচুর ফলন বিপর্যয় হয়েছে। তবে আবহাওয়া অনুকূলে আসায় মৌসুমি লিচুর বাম্পার উৎপাদন হবে বলে আশা করছে স্থানীয় কৃষি বিভাগ। উৎপল মির্জার রিপোর্ট। দেশের অন্যতম লিচু প্রধান অঞ্চল পাবনার ঈশ্বরদীতে মুকুল থেকে ফল অঙ্কুরিত হওয়ার সময় আবহাওয়া ছিল চরম উষ্ণ। মৌসুমের শুরুতেই ছিল তীব্র খরা, এ কারণে এ অঞ্চলের অধিকাংশ বাগানে ঝরে গেছে আগাম লিচুর মুকুল। ঈশ্বরদীর জয়নগরে উঠতে শুরু করেছে আগাম দেশীয় জাতের লিচু। গাছ থেকে লিচু পেড়ে তা বিপণনের জন্য ব্যস্ত সময় কাটাচ্ছে চাষি ও মৌসুমি শ্রমিকেরা। তখন মুকুল আসে, তখন অনেক মুকুল দেখা গেল, কিন্তু মুকুলটা টিকলো না, বুঝছেন। এখন লিচুটা পাতলা। প্রথম পর্যায়ে বেচা কেনা হয়েছে এখানে 2800-3000, এখন বেচা কেনা হচ্ছে 2600, 2400, 2300 এরকম। এখন বর্তমান যে লিচু আছে তাতে ফলনের বেলায় কম হবে, দাম একটু বাড়তি দেখা যাচ্ছে। তবে সপ্তাহখানেকের মধ্যেই বাজারে আসছে মুজাফরি, বোম্বে, চায়না ট্রি সহ নানা প্রজাতির রং বেরঙের মৌসুমি লিচু। ঈশ্বরদীর আওতাপাড়া, সলিমপুর, রূপপুর, বাঁশেরবাদা, শাহপুর, পাকশি সহ বিভিন্ন গ্রামে মাঠের পর মাঠ জুড়ে শোভা পাচ্ছে লিচু গাছ। আমি আজকে 35,000 কিনছি, হয়তো বা কালকে আরো বেশি কিনবো। আর দাম আগে থেকে একটু বেশি না, আগে একটু বেশি। গত বছর অনেক টাকা, মানে প্রত্যেকটা কৃষকের অনেক টাকা লস গেছে, কিন্তু এবার যদি এই দামটা থাকে তাহলে হয়তো কিছু লাভের আশা দেখতে পাবে।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ জানায় চলতি বছরে পাবনায় লিচুর আবাদ হয়েছে ৪,৭২১ হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৫,০০০ মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় ১৫০ কোটি টাকা। আমরা আশা করি আমাদের ৩৫,০০০ মেট্রিক টন আমরা লিচু পাবো, যার বর্তমান বাজার মূল্য ১৫০ কোটি টাকারও উপরে। বিগত বছর আমরা প্রায় ১০০ কোটি টাকার উপরে লিচুর আমাদের যে বাজারজাত করতে পেরেছে এখানকার কৃষকগণ। এ অঞ্চলের প্রধান অর্থকারী ফসল লিচুর অভ্যন্তরীণ বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজার সৃষ্টির দাবি স্থানীয় চাষিদের। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পাবনায় কর্মহীন যুবকদের মাঝে ট্রাই হুইল অটো বাইক বিতরণ করেছে জেলা পরিষদ। গতকাল সন্ধ্যায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে এসব অটো বাইকের চাবি হস্তান্তর করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু। পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আসম আব্দুর রহিম পাকুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পাবনা ৪ আসনের সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ সহ নারায়ণগঞ্জ, নরসিংদী ও মেহেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান চন্দন শীল, মনির হোসেন ভুইয়া ও মোহাম্মদ আব্দুল সালাম। অনুষ্ঠানে জেলার ১২ জন যুবক এবং একটি প্রতিবন্ধী স্কুলে মোট ৩৩,৫০,০০০ টাকা মূল্যের ১৩টি অটো বাইক বিতরণ করা হয়। মৎস্য এবং মৎস্য জাতীয় পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ প্রকল্পের আওতায় পাবনায় শুরু হয়েছে ঝিনুক থেকে মুক্তা আহরণ কর্মসূচি। দুপুরে আটঘরিয়ার ভরতপুরে এই কর্মসূচির উদ্বোধন করেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক ডক্টর আকদ মোহাম্মদ রফিকুল ইসলাম। প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ ও মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি উৎপল মির্জা। পরে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সকল মুক্তা চাষিদের প্রকল্প ঘুরে দেখেন ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক। আনুষ্ঠানিকভাবে চালু হলো বেনাপোল মোংলার রেল চলাচল। সপ্তাহে ৬ দিন চলবে এ ট্রেন। ২ বন্দরের মধ্যে রেল চালু হওয়ায় খুশি যাত্রী ও বন্দর এলাকার মানুষ। যশোর প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্যচিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। সকাল 10টার দিকে বেনাপোল স্টেশন থেকে মোংলার উদ্দেশ্যে ছেড়ে যায় কমিউটার ট্রেন। মঙ্গলবার ছাড়া সপ্তাহে ৬ দিন সকাল 9:15টায় বেনাপোল থেকে এই ট্রেন ছাড়বে। মোংলায় পৌঁছাবে দুপুর 12:35 নাগাদ। আমাদের বেনাপোল থেকে মোংলা প্রথম যাচ্ছে, সেক্ষেত্রে যাওয়ার অনুভূতিটাও অনেক আনন্দের। বাংলাদেশ স্বাধীনের পর এই প্রথম বেনাপোল থেকে মোংলা ট্রেন যাচ্ছে, আমাদের খুবই ভালো লাগছে, আনন্দিত, উৎফুল্ল। কারণ ব্যবসায়িক কাজে বেনাপোল থেকে মোংলায় অনেক সময় যেতে হয়, তাই অনেক ভোগান্তি পড়তে হয়, তাই এই ট্রেন চালু হতে আমরা খুব আনন্দিত। এর আগে খুলনা থেকে ট্রেনটি সকাল 6টায় ছেড়ে বেনাপোলে পৌঁছাবে সকাল 8:30টায়। একই দিন দুপুর 1টায় মোংলা থেকে ছেড়ে ট্রেনটি বেনাপোল পৌঁছাবে বিকেল 4:30টায়। আশা পূরণ হচ্ছে আমাদের সবথেকে ভালো। আমার বাড়ি খুলনায়, এই বেনাপোলের লোকজন খুলনায় গেলে অল্প খরচার ভিতরে সুন্দরবন দেখতে পারবে, খুব আনন্দ পাবে, তারা ব্যবসা বাণিজ্যের দিক থেকে উন্নত হবে। আমরা কম খরচে এখানে আসা যাওয়া করতে পারবো। বেনাপোলের সাথে মোংলা বন্দরের একটা সুন্দর সম্পর্ক তৈরি হলো অনেকদিন পরে। বেনাপোল মোংলা মেইন স্টেশন সহ ট্রেনটি মোট 11টি প্ল্যাটফর্মে যাত্রী ওঠানামা করাবে। ট্রেনটি যাত্রাপথে নাভারং, ঝিকরগাছা, যশোর, সিঙ্গিয়া, নোয়াপাড়া, ফুলতলা, মোহাম্মদনগর, কাটাখালী, চুলকাটি বাজার এবং মোংলায় যাবে। যাত্রী সাধারণ স্বল্প খরচে স্বল্প সময়ে নিরাপদে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবে। 2010 সালে একনেকে অনুমোদনের পর প্রকল্পের কাজ শুরু হয় 2016 সালের সেপ্টেম্বরে। উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 91 কিলোমিটার নতুন এই রেলপথে 5.13 কিলোমিটার দীর্ঘ একটি রেলপথ নির্মাণ করা হয়েছে। এছাড়া 11টি প্ল্যাটফর্ম, 107টি কালভার্ট, 31টি ছোট ব্রিজ ও 9টি আন্ডারপাস নির্মাণ করা হয়েছে। মাছরাঙা নিউজ ডেস্ক। বাস মালিকদের সুবিধার জন্য ট্রেন বন্ধ রাখা বিকৃত মানসিকতার পরিচয় বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম।
দুপুরে রাজবাড়ীর পাংশা উপজেলায় কৃষি মেলা উদ্বোধন শেষে তিনি আরও বলেন, মাঝে মাঝে ইঞ্জিন বিকল হওয়ার কারণে 2-1টি ট্রেন বন্ধ রাখা হয়। বর্তমানে রেলপথ সম্প্রসারণ ও উন্নয়নে ট্রেনের নতুন বগি সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে। ঈদ উল ফিতর উপলক্ষে চালু হওয়া চট্টগ্রাম কক্সবাজারের বিশেষ ট্রেনটি পূর্ব নির্ধারিত সিদ্ধান্তের 10 দিন আগেই বন্ধ ঘোষণার পর নানা আলোচনা ও সমালোচনার প্রেক্ষিতে এসব কথা বলেন রেলমন্ত্রী। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার রহস্য উন্মোচন, খুনিদের আটক ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে কালীগঞ্জের 12 বাজার বাস স্ট্যান্ডে এ কর্মসূচির আয়োজন করে 12 বাজার, রাখালগাছি ও কাস্টভাঙ্গা ইউনিয়নবাসী। ঘণ্টাব্যাপী মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, নবনির্বাচিত চেয়ারম্যান শিবলি নোমানী সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তি সহ অন্তত 2000 সাধারণ মানুষ। এ সময় বক্তারা এমপি আনার হত্যার রহস্য উদ্ঘাটন করে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। ময়মনসিংহ জজ আদালতে বিচার প্রার্থীদের জন্য বিশ্রামাগার ন্যায়কুঞ্জ উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সকালে ময়মনসিংহ জজ আদালতে বিশ্রামাগার ন্যায়কুঞ্জ উদ্বোধন করেন প্রধান বিচারপতি। এ সময় মানুষের ন্যায় বিচার প্রাপ্তির অধিকার নিশ্চিত করতে মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন তিনি। পরে টাউন হল অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা আইনজীবী সমিতি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধান বিচারপতি। পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর 2024 ব্যাচের নবীন নাবিকদের বুট ক্যাম্প প্রশিক্ষণ। সকালে জেলার বানৌজা শেরিবাংলা প্যারেড গ্রাউন্ডে ব্যাচের 438 নবীন নাবিকের বুট ক্যাম্প প্রশিক্ষণ শেষে বর্ণাঢ্য শিক্ষা সমাপনী কুচকাওয়াজে অংশ নেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। পরে বানৌজা শেরিবাংলায় নবনির্মিত বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরের D3 ব্লকের কাঁঠালতলী বাজারে লাগা আগুন নিভে গেছে। আজ APBN এর অধিনায়ক আমির জাফর জানান, দুপুর 1টার দিকে ক্যাম্পটিতে আগুন লাগে। মুহূর্তেই তা কাঁঠালতলী বাজার সহ আশেপাশে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কক্সবাজার অফিসের ইনচার্জ অতীশ চাকমা জানান, 7টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষতির পরিমাণ ও আগুন কিভাবে লাগলো তা নিশ্চিত হওয়া যায়নি। বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য স্লোগানে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে পালিত হচ্ছে বিশ্ব দুগ্ধ দিবস। প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে সকালে চট্টগ্রাম নগরীর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে দিবসটির কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে 250 ml বোতলে করে প্রত্যেককে বিনামূল্যে দেওয়া হয় তৃষ্ণা নিবারণে তরল দুধ। পরে শিল্পকলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক আয়োজন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এদিকে পাবনায় দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। দেশের অন্য জেলাগুলোতেও নানা আয়োজনে দিনটি করে প্রাণী সম্পদ অধিদপ্তর। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভারী বর্ষণে DND বাঁধের ভেতরে পানিবন্দী প্রায় 20 লাখ মানুষ। অনেক কারখানা বন্ধ। সিলেটে নদীর পানি কমলেও বিপদসীমার উপরে। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ভেসে গেছে হাজার হাজার গবাদি পশু। 12 জেলায় ক্ষতি প্রায় 48 কোটি টাকা। প্রভাব পড়তে পারে পশুর বাজারে। তীব্র খরা ও অনাবৃষ্টিতে পাবনার ঈশ্বরদীতে আগাম লিচুর ফলন বিপর্যয়। আবহাওয়া অনুকূলে আসায় মৌসুমী লিচুর বাম্পার উৎপাদনের আশা। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।